অনেক স্বাগত জানাচ্ছি। আছেন চ্যানেল আইয়ে, দেখছেন আমাদের নিয়মিত আয়োজন রাউন্ড টেবল। আজকে কথা বলবো বিশেষ একটি বিষয় নিয়ে, আর সেটি হলো শিক্ষায় বিনিয়োগ, শিশু তরুণদের শিক্ষা বঞ্চনার বৈশ্বিক ব্যয়। এবং এ বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে তিনজন স্বনামধন্য অতিথি রয়েছেন। তাদের সাথে কথা বলার আগে এই যে আজকে বিষয়টি আমরা নির্ধারণ করেছি সেটির পিছনে একটি কারণ আছে, সেটি নিয়ে কিছুটা আমরা আলোচনা করব। আসলে 2024 সালে ইউনেস্কো শিশু ও তরুণদের শিক্ষায় অচতলতা এবং এর বৈশ্বিক ব্যক্তিগত অর্থনৈতিক ও সামাজিক ব্যয়, দ্য প্রাইস অফ ইনঅ্যাকশন, দ্য গ্লোবাল প্রাইভেট ফিসক্যাল অ্যান্ড সোশ্যাল কস্ট অফ চিলড্রেন অ্যান্ড ইয়াং পিপল নট লার্নিং, এই বিষয়ে এই শীর্ষক রিপোর্টটি প্রকাশ করেছেন। এবং সেই রিপোর্টে যেটি বলা হয়েছে সেটি হলো যে বর্তমানে লক্ষ লক্ষ শিশু ও তরুণরা যথাযথ শিক্ষার অভাবেই ঝরে পড়ছে, এবং যেটির ফলে 2030 সালে একটি ব্যাপক পরিবর্তন আসবে, যেটি পুরো গ্লোবালি এক ধরনের চেঞ্জ আনবে এবং অর্থনৈতিক পরিবর্তন আসবে। এবং সেটিতে আরও যেটি বলা হয়েছে যে ব্যক্তিগত উৎপাদনশীলতা, আয়, আর্থিক ও সামাজিক ক্ষতি হতে পারে। বিশ্বে প্রায় 70% শিশুর মৌলিক দক্ষতা না অর্জন করা মানব ও অর্থনৈতিক ক্ষতির মাধ্যমে বৈশ্বিক ক্ষতির পরিমাণ হবে 10 ট্রিলিয়ন, যা কিনা জাপান ও ফ্রান্সের মোট বার্ষিক জিডিপির কাছাকাছি এবং বেশি। এই নেতিবাচক প্রভাব গোটা বিশ্বের সাথে বাংলাদেশেও পড়বে, এবং এই বাংলাদেশে কি ক্ষতি হবে এই বিষয়টি নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব এবং সমাধান দেবার চেষ্টা করব। শুরু করি আজকের আয়োজন। দেখে নেই তিনজন বিশেষ অতিথি কারা আজকে আমাদের স্টুডিওতে রয়েছেন। আমাদের সঙ্গে স্টুডিওতে এই মুহূর্তে রয়েছেন আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান, মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। স্যার, অনেক অনেক স্বাগত আয়োজনে, আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে আরও রয়েছেন দেবব্রত চক্রবর্তী, তিনি মহাপরিচালক, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। অনেক অনেক স্বাগত স্যার, সঙ্গে থাকুন স্যার। সঙ্গে আমাদের আরও রয়েছেন শিরিন আক্তার, তিনি ন্যাশনাল প্রোগ্রাম অফিসার, শিক্ষা, ইউনেস্কো। ম্যাম, অনেক অনেক স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ, আপনাদের আয়োজনকেও ধন্যবাদ। দর্শক, যেমনটি বলছিলাম, চমৎকার একটি বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো। তাই আমরা শুরুতে, যেহেতু এটা ইউনেস্কোর একটি রিপোর্টের ভিত্তিতে আজকের আয়োজনটি সাজানো হয়েছে, তাই আমি প্রথমেই শিরিন আক্তার ওনার কাছে চলে যেতে যাব এবং আমরা শুনে নিব যে ইউনেস্কোর প্রতিবেদন অনুসারে এই যে রিপোর্টটি প্রকাশ হয়েছে, এর ফলে যে আমাদের অর্থনৈতিক অবস্থার একটা সমস্যা হচ্ছে এবং ভবিষ্যৎ 2030 সালে একটা ব্যাপক পরিবর্তন আসবে, এই বিষয়টি নিয়ে। তো ম্যাম, আপনার কাছে যেটি জানতে চাইবো এই পর্যায়ে যদি একটু বলতেন যে এই যে বলছি আমরা যে একটা পর্যায়ে গিয়ে 49% ছেলে ঝরে পড়ছে এবং 33% মেয়ে শিশুরা ঝরে পড়ছে, এর ফলে আসলে সার্বিক আমাদের অর্থনৈতিক যে একটা নেতিবাচক প্রভাব ফেলবে, এই বিষয়টি নিয়ে যদি একটু আলোকপাত করতেন। অনেক ধন্যবাদ। আমি আসলে এটা শুধু অর্থনৈতিক না, সামাজিক প্রভাবটাকেও হয়তো আনার চেষ্টা করব, কারণ এটা শুধু অর্থনীতির সাথে জড়িত না, এটা সামাজিক অবস্থান এবং আমার পারিপার্শ্বিকতা, এগুলোর সাথেও সম্পৃক্ত। এবং আপনারা আশা করি জানেন যে ইউনেস্কো এডুকেশন, মানে যেটাকে আমরা বলছি যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট ফর এডুকেশন, SDG 4, সেটার জন্য ম্যান্ডেটেড অর্গানাইজেশন, এবং প্রি প্রাইমারি থেকে একেবারে টারশারি এডুকেশন পর্যন্ত ইউনেস্কো আসলে কাজ করে। তো সেদিক থেকে এই যে চিত্রটা বাংলাদেশের জন্য তুলে ধরা হয়েছে এই রিপোর্টে, যে 49% ছেলে স্কুল থেকে ঝরে পড়ছে এবং 33% মেয়ে। একটু সুখের বিষয় যে মেয়েদের সংখ্যা কিন্তু এখানে কম আর ছেলেদের সংখ্যাটা বেশি। আর অর্থনৈতিক, যেহেতু আপনি অর্থনীতির কথাটা বললেন, অর্থনৈতিক সেক্টরে মেয়ে ছেলে উভয়ই ভূমিকা রাখে, বাট ছেলেদের ভূমিকাটা অনেক বেশি জোরালো। এবং এটা আসলে SDG 4.1, যেটা আমরা বলছি যে 2030 সালের মধ্যে সকল ছেলে মেয়ে যাতে প্রাসঙ্গিক, কার্যকর, ফলপ্রসূ, অবৈতনিক, সমতাভিত্তিক ও গুণগত প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করতে পারে তা নিশ্চিত করা। এটা SDG 4-এর 4.1 কিন্তু এই টার্গেটটাকে বলেছে যে, এবং এই টার্গেটে কিন্তু মানে SDG 4-এ আমরা কিন্তু প্রতিটা মেম্বার স্টেট আসলে অ্যাগ্রি করেছেন, কমিট করেছেন এবং সেই অনুযায়ী উদ্যোগ নেওয়ারও চেষ্টা করবেন বলে তারা সম্মত হয়েছে। তো সেদিক থেকে বাংলাদেশে যেহেতু এখনও সেকেন্ডারি এডুকেশন 49% ছেলে ঝরে পড়ছে, এটা আসলে খুবই একটা দুঃখজনক অবস্থায় আমরা আছি, নেতিবাচক একটা অবস্থা, যেটা থেকে আসলে উত্তরণ খুবই জরুরি। কারণ 49 মানে আমি ধরে নেই প্রায় 50%,
তো এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা কিন্তু হিউজ। আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের কথা বলি, তাই না? 2022 থেকে সম্ভবত এটা শুরু হয়েছে। তো সেদিক থেকে এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের কথা যদি বলি, ইয়াং জেনারেশনের ভূমিকা কিন্তু অনেক বেশি। আর উচ্চ মাধ্যমিক শিক্ষাটা থেকে যদি কেউ বঞ্চিত হয়, তাহলে প্রপারলি সে আসলে তার জীবনকে চালাতে পারবে না। সে নিজে যদি তার জীবন চালাতে না পারে, সে পরিবারে কোনো প্রভাব ফেলতে পারবে না, সে সমাজে কোনো ভূমিকা রাখতে পারবে না, সে বৈশ্বিকভাবেও কোনো রাষ্ট্রীয় এবং বৈশ্বিকভাবেও সে কোনো অবদান রাখতে পারবে না। তো সেদিক থেকে আমরা আসলে চিন্তা করব যে এই বিষয়টা খুবই গুরুত্বের সাথে বিবেচনা করা এবং সরকারের আসলে এই জায়গাটা আরও বেশি জোরদার হওয়া, বা কিভাবে এই ঝরে পড়ার হারটা কমানো যায়। কারণ আমরা জানি যে শিক্ষক একটা বড় জায়গা যে কিনা এদেরকে ধরে রাখবে। তো সেই জায়গাটায় শিক্ষককে আমরা কি ধরনের সেবা দিতে পারছি, শিক্ষকের মোটিভেশনের জায়গাটা আমরা কতটা নিশ্চিত করতে পারছি, তার স্যালারির কথা যদি বলি, তার মর্যাদার জায়গা যদি বলি, সেই জায়গাটাতে আমাদেরকে দেখতে হবে। ঠিক একইভাবে এই ঝরে পড়ার সাথে কিন্তু আমি আরবান, রুরাল এবং রিমোট রুরাল এরিয়াকে যদি চিন্তা করি, এদিকে হয়তো অনেক বেশি, এবং দরিদ্র পরিবারের সন্তানরাই কিন্তু বেশি ঝরে পড়ে। আমরা মিডল ক্লাস বা আপার ক্লাসের যারা ধনী পরিবার, তাদের সন্তানরা কিন্তু ঝরে পড়ছে না, তারা কিন্তু প্রপারলি এগিয়ে যাচ্ছে। তো সেদিক থেকে আসলে এই জায়গাতে এই যে দরিদ্র পরিবার, নানান ধরনের সুযোগ সুবিধার একটা ব্যবস্থা নিতে হবে আমাদেরকে, যাতে তারা স্কুলে থাকে। জি, এ প্রসঙ্গে আপা আসবো আপনার কাছে। যেহেতু সঙ্গত মানে কনভারসেশনের ভিতর আমরা রয়েছি, তাই এই মুহূর্তে আমি একটু আমাদের সাথে আবনুর মোহাম্মদ শামসুজ্জামান স্যার রয়েছেন। আপনি মহাপরিচালক হিসেবে রয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে। তাই আপনার কাছে যে প্রশ্ন রাখবো, যেরকমটি ম্যাডাম বলছিলেন যে এই যে বাচ্চারা ঝরে পড়ছে এবং রুরালে বা একদম আমরা যদি পেরিফেরির কথা চিন্তা করি, সেখানে আরও বেশি হচ্ছে, পিকচারটা একটু ডিফারেন্ট। এটার পিছনে একটা উল্লেখযোগ্য কারণ হতে পারে এই যে আপনার অর্থনৈতিক অসচ্ছলতা এবং শিক্ষাক্ষেত্রে ব্যয়বহুল হয়ে যাচ্ছে, শিক্ষা ব্যবস্থাটাই আসলে অনেক এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে। এই বিষয়ে আসলে আপনার অভিমত জানতে চাইব। ধন্যবাদ। আসলে খুবই প্রাসঙ্গিক বিষয় নিয়েই আলোচিত হচ্ছে বিষয়টা। কারণ আমি একটু প্রাথমিকের বাস্তবতাটা একটু ছোট্ট করে বলি যে এই মুহূর্তে বাংলাদেশে 1,18,000 স্কুল আছে প্রাথমিক শিক্ষার জন্য। তার মধ্যে 65,500 স্কুল সরকারি, অবশিষ্ট যে 53,000 স্কুল, এটা 8-10টি ক্যাটাগরিতে বিভক্ত। কোনোটা কিন্ডারগার্টেন, কোনোটা ইংলিশ মিডিয়াম, ভাষ্য, ইবতেদায়ী মাদ্রাসা কিংবা অন্য মাদ্রাসা, এইরকম আর কি। এবং সেখানে প্রায় 1,90,00,000 শিশু কিন্তু প্রাথমিক পর্যায়ে পড়াশোনা করে। তো এই প্রাথমিক পর্যায়েই দেখা যাচ্ছে যে আমরা 94% শিশুকে স্কুলে আনতে পেরেছি, কিন্তু আরও যে 6% শিশু, তারা কিন্তু স্কুলেই আসছে না প্রথমত। দ্বিতীয়ত হলো যে পঞ্চম শ্রেণী শেষ করছে আমাদের ভর্তিকৃত শিশুদের মধ্যে, এটা 86%। তাহলে 16% শিশু কিন্তু প্রাথমিক পর্যায় শেষ না করেই কিন্তু ঝরে যাচ্ছে। এই যে ঝরে যাওয়ার যে বিষয়টা, এটা আসলে অনেকগুলো কারণ আছে। তার মধ্যে আমরা যদি একটু দেখি যে পলিসিগত কিছু আসলে ভুল আছে। আমরা আমাদের স্কুলগুলোকে বিগত সময়ে আসলে বাচ্চাদের জন্য খুব আকর্ষণীয় একটা স্কুলে পরিণত করতে পারিনি, প্রথমত। দ্বিতীয়ত, আমাদের শিশুরা সরকারি স্কুলে যারা পড়াশোনা করে, অধিকাংশ প্রান্তিক পর্যায়ের একেবারে সন্তান। তো এই প্রান্তিক পর্যায়ের সন্তানরা যেটা হয়, বিশেষ করে করোনাকালে আরও বেশি দেখা গিয়েছে যে দারিদ্রতার যে জায়গাটা, সেটা অনেক বেশি তাদেরকে স্পর্শ করেছে, যার কারণে অনেক শিশুরা কিন্তু স্কুল বিমুখ হয়েছে। বাবা মায়ের সাথে তারা বিভিন্ন শিশু শ্রমের সাথে জড়িয়ে পড়েছে। আমরা আরও যদি দেখি যে আমাদের স্কুলগুলোতে কিন্তু, বিশেষ করে সরকারি স্কুল ছাড়া অন্য যে স্কুলগুলো, সেগুলোতে কিন্তু আমাদের কিন্তু শিক্ষার খরচ কিন্তু অনেক বেড়ে গেছে। সেটা টিউশন ফি বলি কিংবা অনেক গাইড বই কেনা, অনেক বই কেনা, সব মিলিয়ে ওইখানেও কিন্তু আমাদের প্রান্তিক পর্যায়ের মানুষ কিন্তু তারা কিন্তু কোনোভাবেই সেটাকে করতে পারছে না, অ্যাফোর্ড করতে পারছে না।
আর বিগত সময়ে যেটা হয়েছে, আমরা আসলে উন্নয়ন বলতে বুঝিয়েছি অবকাঠামোগত উন্নয়ন, ব্রিজ, রাস্তাঘাট, এইসব। কিন্তু শিক্ষা এবং স্বাস্থ্য যে মৌলিক একেবারে উন্নয়নের একটি জায়গা, সেই জায়গাটাতে আমরা আসলে নজর দিইনি। যার কারণে প্রান্তিক পর্যায়ের অনেক বাচ্চারা যখন স্কুলে আসে অভুক্ত অবস্থায় অথবা অল্প একটু খেয়ে আসে, তারা স্কুলে মনোনিবেশ করতে পারতো না। তারা দেখা যেত যে স্কুল ছেড়ে যেত। তো এই জায়গাগুলো বিগত সময়ে কিন্তু অ্যাড্রেস করা হয়নি। তো এই বহুবিধ কারণে আমরা কিন্তু পিছিয়ে গিয়েছি। আমাদের শিশুরা অনেকেই ঝরে পড়েছে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছার আগে। তবে সাম্প্রতিক সময়ে আমরা অনেকগুলো উদ্যোগ গ্রহণ করেছি। এটা কিভাবে আসলে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা যায়, তো সেটা আমরা উদ্যোগ গ্রহণ করেছি। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আমরা আসলে যেটা জানতে পারলাম যে আসলে বিষয়টি যে একদম অর্থনৈতিক কারণেই হচ্ছে তা কিন্তু না, সামাজিক ব্যবস্থা এবং পারিবারিক অবস্থান সব কিছু বিবেচনা করেই কিন্তু দেখা যাচ্ছে যে এই ঝরে পড়া শিশুদের সংখ্যা বাড়ছে। স্পেশালি আপনি যেটা বললেন যে আমরা যদি চিন্তা করি যে এই রিমোট এরিয়াতে বা যারা একেবারে অনেক কিছুই বঞ্চিত, তারা এই মৌলিক অধিকারের একটা শিক্ষা সেটাই তারা এখনো এভেল করতে পারছে না। তো আমি এবার একটু আমাদের সাথে দেবব্রত চক্রবর্তী স্যার আছেন, মহাপরিচালক অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপানুষ্ঠানিক শিক্ষা বিভাগে আপনি রয়েছেন। স্যার, আপনার কাছ থেকে যেটি জানতে চাইবো, স্যার যেমনটি বললেন এবং ম্যাডামও বললেন যে এই যে শিশুরা ঝরে পড়ছে, শিক্ষা বঞ্চিত হচ্ছে, তাদেরকে আমরা অ্যাট্রাক্ট করতে পারছি না, স্কুলে আসা অ্যাট্রাক্ট করতে পারছি না। সো আপনি একদম উপানুষ্ঠানিক শিক্ষা ব্যবস্থা যেহেতু রয়েছেন, আমরা প্রথমে এটা একটু জেনে নিব যে আসলে এটা বলতে আমরা কি বোঝাতে চাচ্ছি। সেটার পার্সপেক্টিভ থেকে জানতে চাইবো যে এই আপনাদের বিভাগ থেকে কি কোনো আসলে এই তাদেরকে অ্যাট্রাকশন করার কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা, বিষয়টি নিয়ে যদি বলতেন। ধন্যবাদ আপনাকে। প্রথমে যেটি আপনি জানতে চাইলেন যে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো আসলে কি করে, আপনি জানেন যে আমাদের মন্ত্রণালয়ের নাম হচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তো গণশিক্ষা একটা বৃহৎ ধারণা, তো এর মধ্যে বাংলাদেশ সরকার এটাকে উপানুষ্ঠানিক শিক্ষা হিসেবে ডিফাইন করছে, যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রধান যেমন আমাদের ডিজি মহোদয় রয়েছেন, আর আমাদেরটা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো। তো এখানে আমরা যে কাজটি করি সেটা হচ্ছে আমরা আসলে চাই যে প্রত্যেকটা শিশু স্কুলে যাক, কিন্তু আমাদের সমাজের বাস্তবতা যে অনেক বাচ্চা স্কুল থেকে ঝরে পড়ে। যেমন ডিজি মহোদয় যেটি বলছিলেন যে যেমন আমরা ইউনেস্কোর রিপোর্ট আপনি শুরুতেই যেটি রেফার করলেন, গত সপ্তাহে আমাদের বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স তারা একটা রিপোর্ট বার করেছে, বাংলাদেশ মাল্টি ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে 2025। সেখানে কিন্তু এই কথাটি সাক্ষী আছে যে এখন আমরা কিন্তু 6.7% বাচ্চা নেভার এনরোল্ড ইন স্কুল। এটা একটা বিরাট, আমাদের বৃহৎ জনসংখ্যার তুলনায় কিন্তু একটা বিরাট সিগনিফিক্যান্ট নাম্বার। এরপরে তো ডিজি মহোদয় যেটা বললেন যে 16% যেটা ক্লাস 5 পাস করতে পারছে না, তার মানে এরা কিন্তু একভাবে আউট অফ স্কুল হয়ে গেল। তখন এরা বাংলাদেশের নাগরিক এবং তারপরে এরা বিভিন্ন কর্মকাণ্ডে জড়িয়ে যাচ্ছে। তো রাষ্ট্র হিসাবে, সমাজ হিসেবে আমাদের দায়িত্ব এদের সমাজের মূল স্রোতধারায় ফিরিয়ে আনা। তো উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো ঠিক এই কাজটি করে, এদেরকে আমরা বলি সেকেন্ড চান্স এডুকেশন বা শিক্ষার দ্বিতীয় সুযোগ, এইভাবে এদেরকে আমরা শিক্ষাধারায় ফিরিয়ে আনি। তো আমাদের যে পদ্ধতি সেটা খুবই ফ্লেক্সিবল পদ্ধতি, আমরা বলি খুবই নমনীয় পদ্ধতি। ছোট ছোট ব্যাচ দিয়ে আমরা লার্নিং সেন্টারগুলোতে তাদেরকে পাঠাই। আমাদের কিছু মডেল আছে, এটা শিক্ষা যারা নিয়ে গবেষণা করেন, আমাদের আন্তর্জাতিক সংস্থা যারা রয়েছে তাদের সাথে আলোচনা করা হয়েছে। তো এরকম ছোট ছোট মডেলের মাধ্যমে তাদেরকে শিক্ষা দেওয়া হয়। ইন্টিগ্রেটেড কোর্স কিছু রয়েছে। তো মূল কথা হচ্ছে এটা ঝরে পড়া শিশুদের জন্য নিবেদিত আমরা বিএনএফি, বাংলাদেশ ব্যুরো অফ নন ফর্মাল এডুকেশন, এবং আমরা মনে করি যে বিকল্প শিক্ষা সবচেয়ে কার্যকর মাধ্যম। কারণ এদের তো একটা বয়সের পরে তারা তো আর আসলে তাদের বয়সী বাচ্চাদের সাথে থাকতে পারে না। এখন যে ধরুন 5 বছর আগে ক্লাস 6 পাস করে বসে আছে বা কোনো কারণে আর কন্টিনিউ করতে পারেননি, আমরা তাদের জন্য যেটা করি যে আমাদের প্রি ভোকেশনাল কিছু কোর্স রয়েছে। তো সেইখানে আমরা যেমন জীবন দক্ষতা দিই, এগুলো টোটালি 460 ঘন্টার কোর্স, প্রায় 6 মাসের কোর্স। তাদের কিছু প্রণোদনাও দেওয়া হয় এবং যে কোনো একটা পেশাদারি ট্রেডে তাদেরকে প্রশিক্ষিত করা হয়। সেটা হতে পারে খাবার তৈরি করা, সেটা হতে পারে রড বাইন্ডিং বা এরকম, মানে তাদের যারা অ্যাসিস্ট্যান্ট হিসেবে, মিস্ত্রিদের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে পারে। তো এই জন্য তাদের চাকরি পেতেও সুবিধা হয়, কাজ পেতে সুবিধা হয়। এভাবে আমরা তাদের মূল স্রোতধারায় নিয়ে এসেছি। আমাদের একটা সামনে প্রকল্প আসছে আলো বলি, অল্টারনেটিভ লার্নিং অপরচুনিটি। তো এতে আমরা এভাবে আরও
মানে বাচ্চাকে বা বিশেষ করে যারা এরকম শিক্ষার্থী আছে তাদেরকে নিয়ে আসতে চাই। তো একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে ডিজি মহোদয়ের কথা সূত্র ধরে আমরা বা ইউনেস্কো রিপোর্টেও যেটি আছে যে দেখুন মৌলিক দক্ষতা কিন্তু খুব একটা অনন্য জিনিস। আমরা শুধুমাত্র যে পড়িয়ে দিলাম, নাম স্বাক্ষর করতে পারলো আর আমরা শিক্ষিত হয়ে গেলাম, এই ধারণা থেকে আমাদের বার হয়ে আসতে হবে। ইউনেস্কো রিপোর্টে একটা খুব চমৎকার কথা আছে, আমি সেটা আপনাকে একটু পড়ে শোনাই। ওনারা বলছেন যে মৌলিক দক্ষতা অর্জনে ব্যর্থতা শুধু একজন শিশুর ভবিষ্যৎকে অনিশ্চিত করে না, এর প্রভাব পড়ে পুরো সমাজ ও অর্থনীতির উপর। আমরা কিন্তু এটা অলরেডি দেখছি যে শিক্ষা যদি মানহীন হয়, শুধু সার্টিফিকেট সর্বস্ব হয়, সমাজে সেটা কোনো সুবিধা তো তৈরি করে না, বরঞ্চ বিস্তর অসুবিধা তৈরি করে, এবং আমরা কিন্তু সেই দিকেই যাচ্ছি। এটা আমাদের জন্য অ্যালার্মিং। সেজন্য আমাদের সকলে সমন্বিত প্রচেষ্টা হবে কিভাবে অন্তর্ভুক্তিমূলক এবং মানসম্পন্ন শিক্ষাটাকে নিশ্চিত করা যায়। তো বিএনএফই প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং মন্ত্রণালয়ের সাথে থেকে এই কাজটি করছে বর্তমানে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ স্যার, সুন্দরভাবে বুঝিয়ে বলেছেন। আমরা আবার আসবো আপনার কাছে। আমি এই পর্যায়ে আসলে একটু শিরিন আক্তার ম্যাম আপনার কাছ থেকে যেটা জানতে চাইবো যে এই যে আমরা বলছি যে শিক্ষা খাতে ব্যয়ের বিষয়টা, আমরা দেখেছি যে ইউনেস্কোর প্রতিবেদন অনুযায়ী শিক্ষা খাতে ব্যয় করা হয় 1.8%, যেখানে আমাদের 4 থেকে 6%-এর মতো ব্যয় করার কথা ছিল। এই বিষয়ে আসলে আপনার মতামত জানতে চাইব। জি, এটা বাংলাদেশের জন্য 1.8 বলছি আমরা, যেটা শিক্ষা খাতে ব্যয় হয় জিডিপির। তো এটা জিডিপির আসলে যেটা বলা হয়েছে, ইউনেস্কো গ্লোবালি এই পরামর্শটাই দিয়েছে যখন আমরা এসডিজি 4-কে বা এসডিজিকে কমিট করি, সব মেম্বার স্টেট মিলে 192টা দেশের মতো স্বাক্ষর করেছিলেন ইনচন ডিক্লারেশনে। সো সেখানেই আমরা এটাতে একমত হই যে অ্যাটলিস্ট 6% বলা হয়েছিল, বাট পরবর্তীতে এটাকে মিড টার্ম রিভিউর সময় আবার একটা রিইনফোর্স করা হয় বিষয়টাকে, এবং খতিয়ে দেখার পরে দেখা গেল যে 4 থেকে 6 পর্যন্ত যেতে হবে প্রত্যেক দেশকেই আসলে। কারণ শিক্ষায় ব্যয় মানে কি, শিক্ষায় আসলে বিনিয়োগ করতে হবে। যে বিনিয়োগটা যদি করি প্রপারলি, বিনিয়োগটা যদি প্রপার জায়গায় হয়, তাহলে অন্যান্য যে ইন্ডিকেটরগুলো আছে আমার ডেভেলপমেন্টের বা মানব সম্পদ উন্নয়নের মাধ্যমে আমি যে বেনিফিটসটা পেতে চাই একটা দেশে, সেটা কিন্তু অর্জন করা সম্ভব। তো সেদিক থেকে ইউনেস্কো আসলে সবসময় এটার জন্য অ্যাডভোকেসি করে যে কিভাবে এই শিক্ষা খাতে এই বিনিয়োগটাকে বাড়ানো যায়। কারণ আমাদের মন্ত্রণালয়ের সাথে বিভিন্ন বিষয়ে কাজ করা হয় বিভিন্ন সময়। যেমন 2020 সালে যখন আমরা মন্ত্রণালয়ের সাথে মাস এডুকেশন অ্যাজ ওয়েল অ্যাজ মিনিস্ট্রি অফ এডুকেশন, শিক্ষা মন্ত্রণালয় যেটা বলি আমরা, এদের সাথে আমরা যখন এডুকেশন সেক্টর প্ল্যান করি, সেই সময়ও আসলে এই একটা মানে এডুকেশন সেক্টর অ্যানালিসিস করে আমরা প্ল্যান করেছিলাম। তো সেই প্ল্যানটা যখন মন্ত্রণালয় থেকে করা হয়, তখন কিন্তু এই বিষয়টা উঠে আসে এবং এটাকে আরও বেশি জোরদার করার জন্য বলা হয়। বাট এখানেও আবার একটা কথা তখন উঠে এসেছিল এরকম যে আমরা যে ইনভেস্টমেন্টটা বা যে ব্যয়টা আমরা এখন শিক্ষা খাতে করছি, তার চেয়ে বেশি দেখা দরকার আমরা কেন সেটাকে প্রপারলি ইউটিলাইজ করতে পারছি না, কোথায় গ্যাপটা আসলে, সেটাকে নিয়ে কথা। কারণ শিক্ষা হচ্ছে আমার অধিকার, একটা বাচ্চা বা প্রত্যেকের জন্য, একটা বাচ্চা না মানে যে ঝরে পড়েছে মাধ্যমিক স্কুল থেকে বা আরও বড় শ্রেণী থেকে, লেভেল থেকে, সেক্ষেত্রে সবসময় কিন্তু শিক্ষা প্রত্যেকের অধিকার। এবং সেটার জন্য সরকারের যে এখন যে ইয়েটা আছে, এডুকেশন পলিসি যেটা আছে, সেটার উপরেও আসলে এডুকেশন আইন যেটা, সেটা আসলে হওয়া উচিত। শিক্ষাকে অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া, এবং সেই অধিকার যখন হবে তখন আমার আসলে কত দূর পর্যন্ত আমি বিনামূল্যে শিক্ষা দিতে পারবো, সো দ্যাট কোনো বাচ্চা ঝরে পড়বে না, আমার ইনভেস্টমেন্টটা বিফলে যাবে না, সেইভাবে আসলে চিন্তা করা উচিত। তো সেদিক থেকে ইউনেস্কোর প্রতিনিয়ত একটা অ্যাডভোকেসি থাকে, পলিসি অ্যাডভোকেসি বলি আমরা, যে এই যে জিডিপির যে হার, এটা আসলে 4 থেকে 6%-এ যাওয়া। বাট বাংলাদেশ হয়তো এইভাবে চিন্তা করতে পারে কিভাবে তারা গ্র্যাজুয়ালি এই দিকে যাবেন, সমস্ত বিষয় বিবেচনা বিশ্লেষণ করেই সেখানে যাওয়া এবং সেই ধরনের একটা পরিকল্পনা নেওয়া, এবং সব সেক্টরেই সেটা একদম একেবারে আর্লি চাইল্ডহুড এডুকেশন থেকে শুরু করে টারশিয়ারি লেভেল পর্যন্ত আসলে এই বিষয়টা নিয়ে বিবেচনা করা উচিত। এবং অন্যান্য মানে প্ল্যানিং মিনিস্ট্রি, অর্থ মন্ত্রণালয়, এদের সাথে আসলে এই দুই শিক্ষা মন্ত্রণালয়ের একটা প্রতিনিয়ত আসলে একটা পলিসি অ্যাডভোকেসি পরামর্শমূলক আলোচনা হতে পারে কিভাবে এটা বাড়ানো যায় এবং কিভাবে আমার
এক্সপেন্ডিচার যেটা আমি ব্যয় করব সেটা আমার কতটা সক্ষমতার সাথে আমরা ব্যয় করতে পারছি, সেখানে জবাবদিহিতির জায়গাগুলা আরও বেশি ক্লিয়ার করা, অ্যাকাউন্টেবিলিটির জায়গা থেকে যেন আমরা প্রত্যেকে রেসপন্সিবল থাকি, সো দ্যাট এগুলোকে আমরা তখন মানে আমরা যেটা চাই, যে ধরনের দেশ দেখতে চাই, যে ধরনের মানব সম্পদ উন্নয়ন করতে চাই, সেটা হয়তো আলটিমেটলি আমরা যেতে পারবো। জি, ধন্যবাদ আপা আপনার বক্তব্যের জন্য। আসলে এখানে আপনাদের যে ইউনেস্কোর যে রিপোর্টটা এসেছিল সেখানে আরেকটা বিষয় উঠে এসেছিল যে বাংলাদেশের ক্ষেত্রে যে শিশুদের দেখা গেছে যে ঝরে পড়ার কারণে 2030 সালে গিয়ে ব্যক্তিগত ক্ষতির পরিমাণ গিয়ে দাঁড়াবে 69 বিলিয়ন মার্কিন ডলার, যা কিনা আনুমানিক জিডিপির 17%। তো এইটাও একটা সিগনিফিক্যান্ট নাম্বার। তো আমি একটু স্যারের কাছে জানতে চাইবো যে এই যে আমরা বলছি যে আমাদের আসলে মূল লক্ষ্যটা কি? লক্ষ্য হলো 2030 সালে যেন এই নেতিবাচক প্রভাবটি না পড়ে, সেই জন্য প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের ক্ষেত্রে আমাদের যথাযথ আসলে দিতে হবে। এই বিষয়টি নিয়ে আসলে আপনার কাছ থেকে জানতে চাইবো। আমি শিরিন আপার কথার সূত্র ধরে একটু এগিয়ে যাই যে আসলে আমি একমত যে আমাদের অবশ্যই আগামী দিনে বাজেটে একটা বড় বিনিয়োগ অবশ্যই আমাদের শিক্ষার খাতে থাকতেই হবে। এবং বিশেষ করে আমি মনে করি যে আমাদের যে শিশুরা স্কুলে যাচ্ছে সেই শিশুদের যে স্কুলগুলোকে অবশ্যই তাদের আকর্ষণীয় একটা জায়গা যেন আমরা করতে পারি। আমরা এখনও 2 শিফটে স্কুল পরিচালিত হয়। তো এই যে মাত্র 65,000 সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে 11,000 স্কুলকে সিঙ্গেল শিফটে আমরা কিন্তু নিয়ে আসতে পেরেছি। তো এটা করতেই হবে, আমাদের সাথেই করতে হবে। সিঙ্গেল শিফটে নিয়ে আসলে তাহলে শিশুদেরকে কন্ট্যাক্ট টাওয়ারটা অনেক বেড়ে যাবে শিক্ষকদের সাথে শিক্ষার্থীদের, এবং এটা খুব জরুরি স্যার। এটা নিঃসন্দেহে অনেক জরুরি আর কি। এর বাইরেও আমরা যদি শিক্ষকদের কথা বলি, এই শিক্ষকতার পেশাটাকে আকর্ষণীয় করতে গেলে বেতন কাঠামো অবশ্যই এটা একটা আকর্ষণীয় হওয়া দরকার। যে জায়গাটা এখন শিক্ষকরা দাবি দেওয়া করছে, তো সেটা আমাদেরকে ভাবতে হবে আগামী দিনে যে আরও তাদেরকে কিভাবে এই বেতন কাঠামো একটা আকর্ষণীয় বেতন কাঠামোর মধ্যে নিয়ে আসা যায়। তাহলে আমার কাছে মনে হয় যে শিক্ষকরা আনন্দ চিত্তেই শিক্ষকতার পেশায় অনেক মেধাবী শিক্ষার্থীরা চলে আসবে। স্যার, জাস্ট এই প্রসঙ্গে একটা প্রশ্ন যদি আপনার কাছে রাখতে চাই, যে এই যে আপনারা বলছেন যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রসঙ্গে, তো দেখা যাচ্ছে এখন কিন্তু এমনি ভালো ভালো ইউনিভার্সিটি থেকে ভালো ভালো ছেলে মেয়েরা বের হচ্ছে, ভালো তারাও চায় যে স্কুলগুলোতে অনেক সময় শিক্ষকতা করার জন্য, কিন্তু তারা কিন্তু আসলে চিন্তা করে যে একটু বেসরকারি স্কুলে বা ইংলিশ মিডিয়াম স্কুলে গেলে হয়তো বেতনের পরিমাণটা বেশি থাকে। তো এই যে একটা বিরাট বৈষম্য আপনার এই মানে শিক্ষক নিয়োগের অর্থনৈতিক বিষয়টা যদি আমি চিন্তা করি, এই বিষয়ে আসলে কি স্যার আপনি কোনো মতামত দিবেন? হ্যাঁ, মতামত আসলে আসলে এখন আমার যে সহকারী শিক্ষক যারা তারা বেতন পাচ্ছে 13তম গ্রেডে, সাকুল্যে হয়তো 20,000 টাকার কাছাকাছি। এখন বাংলাদেশের প্রেক্ষাপটে এটা মোটেও আসলে আকর্ষণীয় নয় আসলে। তো এই জায়গাটা তো আমি আগেও বলেছি যে এটা আমরা সরকারকে প্রস্তাব করেছি যাতে 11তম গ্রেডে যদি তাদেরকে আমরা বেতন দিতে পারি তাহলে সেটা তাদের জন্য হয়তো আকর্ষণীয় হবে। আমরা যদি তাদের পদোন্নতির জায়গাটা যদি আমরা আরও সহজতর করতে পারি তাহলে তারা নিঃসন্দেহে আকর্ষণ ফিল করবে এই প্রাথমিক শিক্ষায় শিক্ষকতা করার জন্য। এবং একই সাথে আমরা আরেকটা জিনিসও করেছি, আজকেই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে বাংলাদেশে আসলে প্রি সার্ভিস মানে এডুকেশনটা নাই। যে কেউ এখন ফ্রেশ একজন গ্রাজুয়েট, সে চাইলেই আমাদের নিয়োগ পরীক্ষা দিয়ে সে শিক্ষক হতে পারবে, কিন্তু আগে থেকে তার মানসিক কিন্তু প্রস্তুতি নেই, যেটা বাইরের দেশগুলোতে কিন্তু আছে। তারা প্রি সার্ভিসের মাধ্যমে আগে একটা এক্সাম দিতে হয়, অনেক দেশে তাদেরকে রেজিস্ট্রেশনও করতে হয়। তো সেটা আমরা এবার বিজ্ঞপ্তি দিয়েছি, আমরা 10 মাসের আমরা ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন আমরা আগামী জানুয়ারি থেকে আমরা চালু করতে যাচ্ছি। তো এটা যদি আমরা করতে পারি তাহলে যেটা হবে, আমরা অনেক ছেলেমেয়েরা আগে থেকেই প্রাইমারি শিক্ষক হবে এই প্রত্যাশায় বা এই আকাঙ্ক্ষায়, এই লক্ষ্যকে সামনে রেখে তারা কিন্তু এই ডিপ্লোমা কোর্সটি করবে। তাহলে আমরা একই সাথে যেমন একেবারে দক্ষ একজন শিক্ষক প্রথম থেকেই পাবো, তেমনি
আশা করা যায় যে তাদের মাধ্যমে প্রাথমিক শিক্ষার মান তাদের হাত ধরে অনেকটুকু এগিয়ে যাবে। জি, ধন্যবাদ স্যার আপনাকে। একই সাথে আসলে যেটা প্রাইমারি সেকশন শুধু না, সেকেন্ডারি পর্যন্তই রিক্রুটমেন্টের যে নীতিমালাটা আছে বা গাইডলাইন যেটাই বলি, এটাকেও একটু আপ টু ডেট করা মনে হয় খুব জরুরি, এই যে প্রাইমারি এডুকেশনকে আরও এনরিচ করার জন্য। কারণ রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে দিয়েই আসলে আমি কাদেরকে ডাকছি সেটাও একটা ব্যাপার, এবং শিক্ষার যে একজন শিক্ষক হবেন তার যে যোগ্যতার প্যারামিটারগুলা সেটাও আরও কনসাইজ হওয়া উচিত, এবং সেই অনুযায়ী আসলে এই ধরনের ডিজাইনগুলো হওয়া উচিত। কারণ আমাদের দেশে একজন যোগ্য শিক্ষক তখনই আসবেন যখন তিনি মোটিভেটেড হবেন। স্যার যেটা বললেন যে সে মনে প্রাণে যখন চাইবে তখন আসবে, কারণ আমরা টিচিং প্রফেশনে কিন্তু ইচ্ছাকৃতভাবে আসছি না, আমরা বাই চান্স সব শেষে যখন পাচ্ছি না কোনো জব তখন আমরা আসছি, তাই না? এই যে জায়গাটা থেকে উত্তরণ করতে হবে। আর সে কারণে এই যে প্রাইমারি যে উদ্যোগটা এখন, প্রাইমারি ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন, এটা কিন্তু খুব ভালো একটা উদ্যোগ আমাদের কাছে মনে হচ্ছে যে স্যাররা আজকেই বোধহয় এটাকে পরিচালনা করলেন, প্রথম সার্কুলার যেটা যাচ্ছে এখানে এনরোলের জন্য। তো সেটা একটা উত্তম উদ্যোগ, এবং আশা করব যে এটার মাধ্যমে, এটা একটা পাইলটিং ইনিশিয়েটিভ, এটার মাধ্যমে একটা ভালো ফলাফল হয়তো আমরা পাবো, যেটা আসলে আমাদের দেশের জন্য একটা নীতিগত সিদ্ধান্ত নিতেও সহায়তা করবে। জি, যেটা এখনো অনেক ল্যাগ। ধন্যবাদ স্যার। আমি এবার আপনার কাছে একটু জানতে চাইবো, এই যে আমরা বলছি যে উপানুষ্ঠানিক যে শিক্ষা ব্যবস্থা, একটু বিকল্প শিক্ষা ব্যবস্থা, এবং এইখানে আপনাদের একটা বিরাট গুরুত্ব রয়েছে। যেমন আমাদের দেশে তো আসলে ওই যে যেরকমটি আপনি বললেন যে শিশুরা ঝরে পড়ছে শিক্ষা থেকে, কিন্তু এই শিশুদের তো আসলে কোনো না কোনোভাবে কারিগরি শিক্ষা ব্যবস্থা বলেন বা এই প্রফেশনাল যে ট্রেনিং বা এগুলো করাটা খুবই জরুরি। সেই ক্ষেত্রে তাদের ফ্লেক্সিবল যে লার্নিং প্রসেসটা, এটাকে আসলে নিশ্চিত করার জন্য আপনাদের থেকে কি কি উদ্যোগ নেওয়া হচ্ছে, এটা যদি একটু বলতেন। ধন্যবাদ। যেমনটি বলছিলাম যে ঝরে পড়াটা বাংলাদেশের বাস্তবতা, আসলে সারা পৃথিবীতে কম বেশি ঝরে পড়ে, যদিও দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশে বা আমাদের মতো অনেকগুলো দেশে ঝরে পড়ার হারটা অনেকটাই বেশি। তো সেজন্য রাষ্ট্র বা সরকার আসলে বসে নিয়ে আমরা কাজ করছি, এবং যেটা বললাম এটা আমাদের এক ধরনের প্রায়োরিটিও, নাগরিক হিসেবে তাদের সেই সুবিধা তাদেরকে দিতে হবে। তো আমি যেটি আগেও বলেছি যে আমাদের অনেকগুলো মডেল আছে, যেমন ধরুন যে আমরা যে ফ্লেক্সিবল লার্নিং যে কথাটা বলছি, সুনির্দিষ্টভাবে বলতে গেলে এটা অনেকটা ভাগে বিভক্ত। যেমন ধরুন যে প্রি ভোকেশনাল কোর্স আমাদের যেগুলো রয়েছে, এই মুহূর্তে আমাদের 13 ধরনের এরকম কোর্স চালু রয়েছে। সেটা মানে বিউটিশিয়ানের কোর্স থেকে শুরু করে ইলেকট্রিক অ্যাপ্লায়েন্স, তারপরে ফ্রিজ রেফ্রিজারেটর, বা প্লাম্বিং, রড বাইন্ডিং, এরকম। তো এগুলো আমরা যেটা চেষ্টা করি যে লোকাল কমিউনিটি বা বাচ্চার যে অভিভাবক তার সাথে আলোচনা করে একটা সুবিধাজনক সময় নির্ধারণ করি। সাধারণত এই কোর্সগুলো আমরা শনিবারে করি, এবং অন্যান্য দিন যেখানে করি আমাদের কিন্তু নিজস্ব কোনো মানে বিএনএফির নিজস্ব কোনো স্কুল বা প্রতিষ্ঠান নেই। আমরা যেটা করি সরকারি সম্পদের সর্বোত্তম ব্যবহার যাকে বলে। যেমন শনিবারে যখন স্কুলগুলো ছুটি থাকে, বিশেষ করে কারিগরি স্কুলগুলো, আমরা তাদের ক্যাম্পাসটা ব্যবহার করি, তাদের ফেসিলিটি ব্যবহার করি, বিনিময়ে তাদের ওটার জন্য যে খরচটুকু হয় এটা সরকার টু সরকার আমরা দিয়ে দিই। তারপরে অনেক সময় দেখা যায় যে বিকেল 4টার পরে যখন স্কুলগুলো বন্ধ হয়ে যায়, তখন ওই স্কুলের হেড টিচার বা প্রিন্সিপালের সাথে কথা বলে ওই সময়টাও আমরা নিই, তাতে 1 ঘন্টা বা 2 ঘন্টা যে টিচাররা এক্সট্রা সময় দেন তাতে তাদেরকে আমরা কিছু সম্মানের বিনিময় করি। ফলে এতে লাভ হলো দুটো, একটা তো সরকারি সম্পদের সর্বোত্তম ব্যবহার হলো, বা যে শিক্ষকরা ওখানে পড়াচ্ছেন তারা অনেক অভিজ্ঞ, অনেক দক্ষ, তো এই বাচ্চাদেরকে তারা পড়ালেন। তো এইভাবে আমরা কমিউনিটি বা অভিভাবকদের সাথে আলোচনা করে ওদের সময়সূচি নির্ধারণ করে দিই। অনেক সময় সকাল বিকাল 2 শিফটই হয়, বিশেষ করে যদি ছুটির দিন হয়। এখানে আমরা ওদের যে মৌসুমিক কাজ, অনেকের কাজে যদিও আমরা জানি যে বাংলাদেশের শিশু শ্রম একটা বাস্তবতা, কিন্তু আমরা চেষ্টা করি এটাকে লাঘব করে কীভাবে এদেরকে মূল স্রোতধারায় ফিরিয়ে আনা যায়। তারপরে অনেকে তাদের বাবা মাকে হেল্প করার জন্য দিনের বেলাটা সময় নেয়, তো সেরকম হলে আমরা হয়তো বিকেলবেলা তাদের জন্য একটা ফ্লেক্সিবল সময় দিই। এখানে আমাদের কিছু অডিও ভিজুয়াল বা গেম ভিত্তিক অ্যাপ্লিকেশান আছে। আমরা ইন্টিগ্রেটেড মেথড কিছু ব্যবহার করি, যেখানে দেখা যাচ্ছে যে বাচ্চাটার বয়স বা ওর যে শেখার যে দক্ষতা সেটাকে কেন্দ্র করে এটাকে অ্যাডজাস্ট করা যায়। আমরা হয়তো 6 মাসে তাকে 2টো ক্লাসের পড়াটা একবারে দিয়ে দিলাম। আমাদের কোর্সটা যেহেতু একেবারে হাতে কলমে, সেজন্য এটাতে কোনো অসুবিধা হয় না। মানে আমি যেটা বলতে চাই, এক ধরনের রিমেডিয়াল বা সাপোর্ট টাইপের ব্যাপার, যাতে তারা এটা এনজয় করে এবং শিখতে পারে। ধন্যবাদ। আমি আসলে আমাদের সময় একেবারে শেষের দিকে চলে এসেছে। আমি একটু শিরিন আক্তার ম্যাম আপনার কাছে যেটি জানতে চাইবো, খুব সংক্ষেপে যদি জানান যে জেন্ডার ট্রান্সফরমিটি ও একীভূতকরণে কি কি উদ্যোগ নেওয়া প্রয়োজন। এই জায়গাটাতে
মানে আমি যদি বলি যে জেন্ডার ট্রান্সফরমেটিভ, যখন আমি বলি আসলে জেন্ডার সমতাটা খুব জরুরি। এটা যতক্ষণ পর্যন্ত, যেমন এই যে আমি যদি বলি দরিদ্রদের শিক্ষা এবং ধনীর শিক্ষা, এই ধরনের বিষয়গুলো যতক্ষণ পর্যন্ত না দূর হবে, মানে একীভূত একটা শিক্ষা ব্যবস্থা যতক্ষণ পর্যন্ত আমরা না আনতে পারবো, ততক্ষণ পর্যন্ত আসলে এটাকে ওই অর্থে আমরা ট্রান্সফরমেটিভ বলতে পারবো না। তো জেন্ডার ট্রান্সফরমেটিভ যে বলবো সেটা কিন্তু সম্ভব না। তো এই দিক থেকে ধরেন এই জেন্ডারের কথা বললে আমি খালি যারা বঞ্চিত তারা না, তার সাথেও যদি আমি প্রতিবন্ধিতা রয়েছে আমাদের, ডিফারেন্টলি এবল যে চিলড্রেনগুলো আছে তাদের ব্যাপারটা আসে, তাদের অ্যাক্সেসের ব্যাপার আসে, তাদের বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট সাপোর্টের কথা আসে। বিভিন্ন দেশে হয়তো তারা সেপারেটলি অনেক সময় তারা এই ধরনের শিক্ষা পরিচালনা করেন, বাট আমাদের এখানে আমরা যতটা সম্ভব যে সকলের ক্ষেত্রে সমান শিক্ষা থাকতে হবে, যে ব্যবস্থা বা অধিকার সেটাকে নিশ্চিত করতে হবে। অবশ্যই। অনেক অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাদের শেষ করতে হবে আয়োজন যেহেতু খুব অল্প সময়। আবার চমৎকার একটি বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম যে আসলে যথার্থ যে এই ট্রান্সফরমেশন ইজ একটা চলমান প্রসেস। তো এই ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে আমরা যতটুকু টেকনোলজিক্যালি প্রযুক্তিগতভাবে উন্নত হয়ে শিক্ষা ব্যবস্থাটাকে সবার মাঝে পৌঁছে দিতে পারি। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের রাউন্ড টেবিলে আসবার জন্য। সুপ্রিয় দর্শক, ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম রাউন্ড টেবিলে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, এবং আজকে প্রাথমিক শিক্ষার বিষয়টা আমরা দেখেছি, এবং আরও যেটা দেখেছি যে এই যে শিশুরা ঝরে পড়ছে, এই ঝরে পড়া শিশুদেরকে কিভাবে আমরা আকর্ষণ করতে পারবো যাতে তারা আবার শিক্ষা ব্যবস্থার যুক্ত হতে পারে। কারণ এই যদি মানে শিক্ষার যদি আমরা না নেই, এই শিশুরা যদি শিক্ষা না নেয়, তাহলে পরবর্তীতে অল্প বয়সে গর্ভধারণ, সহিংসতা ও অপরাধ প্রবণতা বৃদ্ধির মতো সামাজিক ঝুঁকিও রয়েছে, অর্থনৈতিক ঝুঁকির পাশাপাশি। আজকের আয়োজন আশা করি আপনাদের ভালো লেগেছে। অন্য বিষয় নিয়ে চলে আসবো পরের আয়োজনে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চ্যানেল আইয়ের সঙ্গে থাকুন।